দর্শক, শুরু হলো সব খবরের আয়োজন। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেসা। দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। সকালে নওগাঁর মুক্তির মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে নাটোরের ভবানীগঞ্জে মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ সহ ছাত্র জনতার আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ জুলাই দিবস পালিত হয়েছে। শ্রদ্ধা নিবেদনের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 2 বছর হলেও জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচার এগোয়নি। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলেন। সাতক্ষীরার শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারা জুলাই স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই দিবস। আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান ও স্মৃতি নিয়ে আলোচনা করেন বক্তারা। জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারীপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালকিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। অংশ নেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার, খোকন সহ আরও অনেকে। এ সময় অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রী সরকার ও বিরোধী দল একসাথে মিলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বললেও নাহিদ ইসলাম বলেন, বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানা হবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। রংপুরে আলাদা অনুষ্ঠানে বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর নগরীর 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে জোহরের নামাজের পর পীরগঞ্জের বাবনপুরে দলের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল যেসব বক্তব্য দেয় তা রাজনৈতিক। বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। আমরা এই কারণে সরকারের কাছে বারংবার বলছি, এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা জনগণের রায়। সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করছে বিরোধী দল। সরকারি এবং বিরোধী দল মিলে অক্ষরে অক্ষরে পালন করা হবে জুলাই সনদ। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ বিরোধী দল মানবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না।
পরে বাবনপুর দারুস সালাম এতিমখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন এনসিপি নেতাকর্মীরা। আর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এর আগে রাজধানীর রায়ের বাজার গণকবরে জুলাই শহীদ দিবস স্মরণে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। আহমেদ আজম খান আরও বলেন, 16 জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে, দূর হয়েছে ফ্যাসিবাদ। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে সরকার। একটি নির্বাচিত সরকার হিসেবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব। জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিপ্লবের 2 বছর পরও সরকার জুলাই বিপ্লবে এখনও ধারণ করতে পারেনি। প্রতিটি জায়গায় আওয়ামী লীগের দোসর বহাল তবিয়তেই রয়েছেন। সরকারকে গণভোটের গণরায়কে মেনে নেয়ার আহ্বান জানান তিনি। দেশের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন ডাকসুর ভিপি। সরকার অবিলম্বে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের আওতায় আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় রায়ের বাজারে কবর সংস্কারের দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা অনুরোধ করব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তিনি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন তখনও গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, শহীদদের আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করবেন, শহীদদেরকে তিনি ধারণ করবেন। আমরা তার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই। জুলাই শহীদ দিবসে রায়ের বাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করল ছাত্র শিবির। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি। জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তিনি। সরকারের কাছে অতি দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে কারাগারে থাকা আসামিদের রায় ঘোষণা ও বাস্তবায়ন চান শিবির সভাপতি। বলেন, জুলাই শহীদ দিবস স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে শিবির। যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই, পালিয়ে চলে গিয়েছে, এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ যাদের রায়গুলো কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণা করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, জীবন দিয়ে হলেও জামায়াত 24কে রক্ষা করবে। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান জামায়াতে আমির। সংখ্যাগরিষ্ঠতার জেরে গণভোটকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। জুলাই শহীদ দিবস স্মরণে রাজধানীর কাকরাইলে ছিল জামাতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাইদ, ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সব জুলাই যোদ্ধাদের স্মরণ করেন বক্তারা। তুমি শহীদদেরকে কবুল করার দেশটাকে কবুল করো। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস কখনো ক্ষমা করবে না তাদের। আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব। সংসদে বলেছি, বলতে থাকবো।
দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। ডাক্তার শফিকুর রহমান প্রতিবেশী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জনগণের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায়কে উপেক্ষা না করার আহ্বান জানান সরকারকে। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে 11 দলের লড়াই অব্যাহত থাকবে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থান। আবু সাইদের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান তার পরিবারের সবাই। বীরগঞ্জের বাবুনপুরে আবু সাইদের কবরের পাশে দোয়া করেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। এ সময় আপিল করে অন্যান্য আসামিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। যারা যারা জড়িত আছে, আমার ছেলেকে মারছে, তাস মাছ জানি ফাঁসি হয়, সরকারি জানি এটা যেন আইন মতো করে। অপরাধীর খেলে বিচার কঠোর হস্তে সরকার করুক, আমি এই বিচার দেখে মরে যেতে যেন পাই। প্রত্যাবর্তনের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার। আর ফেরানোর এই প্রক্রিয়ায় যাবতীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ভারত সরকারের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশাসনিক আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আইসিটি অ্যাক্টে দলটির বিরুদ্ধে চলমান তদন্ত ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গেল 2 বছর ধরে ভারতে তিনি পলাতক। ছাত্র জনতাকে হত্যার নির্দেশের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীকে আইন অনুযায়ী দেশে ফেরাতে মোদি সরকারকে বারবার চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু সাড়া মেলেনি দিল্লির। এর মাঝেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন শেখ হাসিনা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাজাপ্রাপ্ত আসামি দেশে ফিরলে গ্রেফতার দেখিয়ে রায় কার্যকর করা হবে। তিনি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিবেচ্য। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। এ সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি। মন্ত্রী বলেন, জুলাই গণহত্যার নতুন নতুন কবরের সন্ধান মিলছে। প্রমাণিত হলে মৃত্যু তালিকায় পরিবর্তন আসবে। কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয়, তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে। ডকুমেন্টেড হইতে হবে এটা। এ সময় দেশে চরমপন্থী সংগঠন এবং জঙ্গিবাদী তৎপরতার অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বা জঙ্গিবাদী তৎপরতা আছে সেটা আমরা মনে করি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পাসপোর্ট না থাকায় তাকে ফেরাতে হলে অবশ্যই ছবিযুক্ত ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে হবে। সাবেক এই প্রধানমন্ত্রী দিল্লিতে পলাতক আসামি হিসেবে অবস্থান করায় আর আলাদা কোনো স্ট্যাটাসও নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেন, শেখ হাসিনা ইস্যু ঢাকা দিল্লি সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা। রয়টার্সের সাক্ষাৎকার প্রচারের পর নতুন করে আলোচনায় ইস্যুটি। ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ায় সরকারও শেখ হাসিনাকে ফেরাতে তৎপর। তাহলে প্রশ্ন হলো, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চ্যালেঞ্জ কোথায়? ভারতের সরকারের সাহায্যেই হবে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছায় প্রয়োজন। ভারত সরকার এটা শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরও ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং অন্তত 2 দফা দিল্লিকে চিঠি দিলেও শেখ হাসিনা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখনো কিছু জানায়নি ভারত। এমনকি কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন তিনি তাও পরিষ্কার নয় সরকারের কাছে। আবার বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরানো গেলেও দরকার প্রয়োজনীয় কাগজপত্র। হাসিনার মতো আসামি, যেমন হাতি হত্যার আসামি, এরা যে ভারতে আছে, হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপার্টাইট করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট হবে। যে কোনো একজন ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাস্ট একটা পিকচার আলা একটা ডকুমেন্ট লাগে যে ওই ব্যক্তি সেই ব্যক্তি। গেল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা ইস্যু তাতে প্রভাব ফেলবে কিনা প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক তো সম্পর্ক জায়গায় থাকবেই, এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাটারাল এবং সম্পর্কটা বহুমাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লিওনেল মেসির হাতেই উঠবে এবারের বিশ্বকাপ শিরোপা। ইংল্যান্ডকে হারিয়ে এমন হুঙ্কার আর্জেন্টাইন সমর্থকদের। ম্যাচ শেষে মেসি বন্দনা ছিল ইংলিশ সমর্থকদের মাঝেও। তাদের দাবি, ফাইনালের স্বপ্ন ছিনিয়ে নিয়েছেন মেসি নামের জাদুকর। তবে পরাজয়ের পেছনে কোচ টমাস টুখেলের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন তারা। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আর্জেন্টাইনরা আমোদে যাবে। ফুটবল যাদের জীবনের সবচেয়ে কাছের অনুষঙ্গ। মধ্যবয়সী গ্যাব্রিয়েল হোসে উদযাপনের ফাঁকে বারবার চোখ মুছছিলেন, কোনোভাবেই কান্না থামাতে পারছিলেন না। Porque estoy llorando por la emoción que tengo de este equipo que tenemos de Argentina, porque lo llevo en el alma Argentina y nada, es eso. Por la copa, la entrega Messi Maradona. প্রেমিকের বুকে মাথা লুকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা প্রেমিকার। তাদের এই কান্না সুখের কান্না। মেসি জাদুতে ইংলিশ বধের আনন্দটা একটু বেশি ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে আলবিসেলেস্তারা, এই বিশ্বাসে জোর ছিল কম, কিন্তু দিন শেষে সেই ফ্যান্টাসি এখন চরম বাস্তবতা। ম্যাচ শেষে তাই তো বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেশটির সমর্থকদের। We are so happy for this. It's amazing. Excelente, muy nervioso, pero todo bien. Bangladesh, I love Bangladesh people. You all support Argentina. Let's go Bangladesh. We love you, Bangladesh. We invite the people of Bangladesh to come to our country. That's to New York. Won the history in the world, the history and the World Cup. This is the one number one. Argentina is the number one. Bangladesh too. Bangladesh second. Yeah. For us, we are super excited for the final, and we're gonna win. We're gonna be a winner again. He's the best. He just show us he's the best every time, every single time, and he showed the same every time. একের পর এক চিত্রনাট্য নিজের করে নিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইনদের স্বপ্ন সারথি এবারও স্বমহিমায় উজ্জ্বল। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙালেন জোড়া অ্যাসিস্টে। দু দলের পার্থক্য
শুধু যে মেসিতে, এ নিয়ে আর্জেন্টাইনদের সাথে দ্বিমত নেই ইংলিশ সমর্থকদেরও। Messi is an all-time great. Every touch is electric. He touches the ball, he sees something that other players don't. He was fabulous. Even though I'm an England supporter, I think he's an all-time great. Yeah, I mean, it was expected, but I think we did a really good job on him. Yeah, could have done more. ইংল্যান্ডের স্বপ্ন চুরি হয়েছে মেসি জাদুতে। তবে থ্রি লায়ন্সদের যত ক্ষোভ কোচ টমাস টুখেলকে ঘিরে। লিড নেয়ার পর দলের ডিফেন্সিভ মোডে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইংলিশ সমর্থকরা। And we brought two more defenders on. And then after that, the game ran away from us, and Argentina just pressed and pressed and pressed. It's just gutting. It just feels like it's never going to be us. England could have done much better in the second half. The defense almost slept through, and the second goal was a disaster. সময়ের সেরা দল নিয়েও ফাইনালে যেতে না পারার আক্ষেপ ইংলিশ সমর্থকদের। ফাইনাল খেলার 60 বছরের অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো ইংলিশদের। তিনি একজন আর্জেন্টিনা সমর্থক, আর্জেন্টিনা থেকে এসেছেন, বাংলাদেশের পতাকাটা নিয়ে এসেছেন। বাংলাদেশের যারা আর্জেন্টিনা ফুটবলকে সমর্থন করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই পতাকা এবং এক হাতে ওয়ার্ল্ড কাপ এবং আরো একটা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, এবং তারা এভাবেই সমর্থকরা কিন্তু নেচে গিয়ে তাদের ফাইনালে যাওয়ার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকে ফাইনালের টিকিট কাটলেও মাঠের উদযাপনে চরম বিতর্কে আর্জেন্টিনা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের দাবি করে ব্যানার প্রদর্শন করায় এবার ফিফার কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছে আলবিসেলেস্তারা। এর আগে 2014 সালে প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে একই ব্যানার দেখিয়ে মোটা অঙ্কের আর্থিক জরিমানা গুনেছিল মেসিরা। রোমাঞ্চকর এক লড়াইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে খুশির জোয়ারে আর্জেন্টিনা। তবে সেই খুশির মাঝেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছে আলবিসেলেস্তারা, যার ফলে ফিফার শাস্তির মুখে পড়তে পারে দলটা। সেমিফাইনালে জয়ের পর মাঠে আর্জেন্টিনার ফুটবলারদের হাতে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মূলত একটি ব্রিটিশ স্বশাসিত অঞ্চল। তবে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এটি নিজেদের দাবি করে আসছে। এই দ্বীপকে কেন্দ্র করে 1982 সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে 74 দিনের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেখানে প্রায় 649 জন আর্জেন্টাইন সৈন্য এবং 255 জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারান। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হলেও এই দ্বীপকে ঘিরে তাদের আবেগটা এখনও আছে ঠিকই। ফুটবলে যে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত বার্তা প্রচার ফিফার নিয়মে সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে হুবহু একই ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টিনাকে 20,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছিল ফিফা। জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে একই ঘটনার পুনরাবৃত্তি করায় আরও বড় আর্থিক জরিমানা কিংবা কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আলবিসেলেস্তারা। ফিফার ডিসিপ্লিনারি কোডের 4 নম্বর ধারা অনুযায়ী যেহেতু আর্জেন্টিনা একই অপরাধ দ্বিতীয়বার করেছে, তাই এবার শাস্তির মাত্রা কয়েক গুণ বেশি হতে পারে। অর্থাৎ এবার কেবল আর্থিক জরিমানা করেই ফিফা ক্ষান্ত নাও হতে পারে। ব্যানার প্রদর্শনের নেতৃত্ব দেয়া নির্দিষ্ট খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞা, এমনকি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে গ্যালারির নির্দিষ্ট অংশ দর্শক শূন্য রাখার মতো কঠোর শাস্তিও আসতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর। যদিও এই বিষয়ে অপেক্ষা করতে হবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসা পর্যন্ত। তার আগে স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণের প্রস্তুতি এবার মেসিদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বঙ্গোপসাগরে মিয়ানমার উপকূলে 5 শতাধিক যাত্রী নিয়ে সম্প্রতি 2টি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থা দুটি। তাদের ধারণা যাত্রীদের বেশিরভাগই রোহিঙ্গা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, গত জুনের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি রওনা হয়। একটি নৌকা প্রায় 250 জনকে বহন করছিল, অন্যটিতে ছিল প্রায় 280 জন। রওনা হওয়ার পরপরই একটি নৌকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যটি গত 8 জুলাই ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নৌকাডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করা যায়নি।
ইউক্রেনে রাশিয়ার হামলা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রাতভর হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবনসহ একাধিক বেসামরিক স্থাপনা। অন্যদিকে রুশ বাহিনীর একটি তেলবাহী জাহাজে হামলার দাবি কিয়েভের। এদিকে জাতিসংঘ বলছে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে প্রায় 300 মানুষ, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ বেসামরিক হতাহত। একের পর এক রুশ হামলায় জ্বলছে কিয়েভ। বুধবার রাতভর ড্রোন আর মিসাইল হামলা চালায় রুশ বাহিনী, চলে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। টার্গেট করা হয় কৃষ্ণ সাগরের কৌশলগত বন্দর নগরী ওডেসা। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় নিহত হয়েছে কয়েকজন। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই রাতে উত্তর পূর্বাঞ্চলের সামি ও দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতেও ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় প্রশাসনের অভিযোগ, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা ও সাধারণ মানুষ। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপর প্লাস্টার খসে পড়ছিল, চারিদিকে কাঁচ ভাঙার শব্দ। মনে হচ্ছিল পুরো ভবনটাই ধসে পড়বে। যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে না পেরে রাশিয়া এখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব হামলা চালাচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। হামলার পাল্টা জবাবও দিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, কৃষ্ণ সাগরের ড্রোন হামলায় রাশিয়ার 20টি জাহাজে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে 17টি তেলবাহী ট্যাঙ্কার। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও কৃষ্ণ সাগর ও আজব সাগর জুড়ে উভয় পক্ষের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য মতে শুধু জুন মাসেই ইউক্রেনে নিহত হয়েছে 293 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 2000। সংস্থাটি জানিয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা করেছেন দেশের সমতল এলাকার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংস্কৃতি মন্ত্রী সঞ্জীব চৌধুরী সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং আরও অনেকে। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা সহ অন্যান্য অসুবিধা ও দাবির কথা প্রধানমন্ত্রীকে জানান। সভায় সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয়, তবে এই বিভাজন দেশের মানুষ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর স্বামীবাগে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি 71 থেকেই বারবার আঘাত করে আসছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মহিলা সংসদ সদস্যদের মধ্যে সকল ধর্মকেই মানুষ থেকে স্থান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অনন্য নজির স্থাপন করেছেন। জানান, সকল ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন সরকার। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। 24 জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। পর্যায়ক্রমে প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে মিটিং করা হচ্ছে। নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না। অনলাইন জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। জানানো হয়, 6,500 MFS অ্যাকাউন্ট সম্বলিত সিম কার্ড জব্দসহ 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে আমরা সেটাতে কোনো সায় দেব না এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিয়ে দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিমা নিয়ে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর না হলে এ খাত ঘুরে দাঁড়াতে পারবে না। তাই কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করা হবে। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। কমিশন বাণিজ্য বন্ধ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মেয়াদ পূর্তির পরও সময় মতো বিমা দাবির অর্থ না পাওয়ার অভিযোগ বেশ পুরনো। টাকা পেতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদের, যে কারণে এ খাতের প্রতি অনাস্থা তৈরি হয়েছে গ্রাহকদের। মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইডিআরের চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের অনাস্থা দূর না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিমা গ্রহীতাদের সুরক্ষা এবং এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে এইটা খুবই সাংঘাতিক রকম, এবং এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। 82টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের বকেয়া দাবির পরিমাণ 7,000 কোটি টাকা। এর মধ্যে 7 কোম্পানির কাছেই আটকে আছে প্রায় 4,500 কোটি টাকা। চেয়ারম্যান বলেন, এসব কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের দাবি পরিশোধ করা হবে। ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। হ্যাঁ, তো সেখানে 7টা কোম্পানি আছে এবং প্রত্যেকটার সাথে তার মালিক পক্ষ এবং সিইও এমডিদের সাথে ইন্ডিভিজুয়ালি তাদের সাথে মিট করেছি। তাদের কি কি ইনভেস্টমেন্ট আছে, অ্যাসেট আছে, সেটা একদম স্পষ্ট করে দেখেছি। অ্যাজ দে গো তাদের অ্যাসেটগুলো লিকুইডেট করা হবে। বিমা খাতে আর এক সংকটের নাম কমিশন বাণিজ্য। অনেক প্রতিষ্ঠানের প্রিমিয়ামের বড় অংশই ব্যয় হয় এ খাতে। তাই কমিশন বাণিজ্য বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান আইডিআরের চেয়ারম্যান। এটার একটা সুরাহা কোনোভাবে করতে হবে। খুব ইনোভেটিভ মেথডে জিনিসগুলোকে এখন কমিশন দেওয়া হচ্ছে। এটা এখন স্যালারির মধ্যে আছে, অন্য কন্ট্রাক্ট দিচ্ছে, অন্য ডিফারেন্ট কন্ট্রাক্টের মধ্যে লুকিয়ে আছে। আগামী মনে করেন যে 1 মাসের মধ্যে আপনারা দেখবেন হয়তো আমরা কিছু পদক্ষেপ নিব। বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঝুঁকিভিত্তিক তদারকি করা হবে। চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে অনিয়ম শনাক্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আরো ভালোভাবে কোম্পানিগুলোকে মনিটর করতে পারে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে সেনা অবস্থান রয়েছে এমন সব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছ বড় করার দায়িত্বও সেনাবাহিনীর। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সদস্যদের কাজ করে যাবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। এবার 11 লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করবে সেনাবাহিনী। এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য, বৃক্ষরোপণের সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। সমস্ত জায়গাগুলোতে যেখানে সেনাবাহিনী আছে, সেনানিবাসগুলোতে বৃক্ষে পরিপূর্ণ থাকে। তো আপনারা শুনলেন 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ের পর সংবিধান সংস্কারের পথ সুগম হলেও গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা, এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইয়ার্স কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, কোনো আইন সংবিধান সম্মত কিনা তা নির্ধারণের একমাত্র এখতিয়ার উচ্চ আদালতের, ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের নয়। এছাড়া অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের যে বিষয়গুলো সরকারের পক্ষে যায় সেগুলো মানলেও বাকিগুলো মানা হচ্ছে না। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে
জুলাই সনদের কমপ্লিট বাস্তবায়ন এবং সেটার মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, সেটার মধ্যে সংবিধান সংস্কার। এখন যে কোনো যুক্তিতে আপনি এটাকে যদি নাল অ্যান্ড ভয়েড করার চেষ্টা করেন, সেটা হচ্ছে অবৈধ। সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয় সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। মামলার বিবরণ অনুযায়ী মেজর মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিতের পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলে উদ্দিন গ্রেফতার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মুজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যান। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেমিফাইনাল শেষেই আলোচনা মাঝমাঠে দাঁড়িয়ে উত্তেজিত অবস্থায় লিওনেল মেসি ও জুড বেলিংহামের কথোপকথন। মূলত কি ঘটেছিল মেসি এবং বেলিংহামের মধ্যে? বেলিংহাম জানিয়েছেন তেমন কিছুই নয়, ফাউল নিয়ে কথা বলছিলেন তারা। এমনকি তার মতে মেসির বিপক্ষে খেলা সৌভাগ্যের ব্যাপার। লিওনেল মেসির বিপক্ষে খেলা তো আসলেই সৌভাগ্যের ব্যাপার। এমন মাপের খেলোয়াড় তো সহসা আসেন না, আর তিনি তো স্বয়ং জুড বেলিংহামের আইডলদের একজন। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে সেই মেসির সাথেই উত্তেজিত অবস্থায় দেখা গেছে বেলিংহ্যামকে। ঘটনা কি? ইংল্যান্ড আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের তখন ৩য় মিনিট। বারুদের মতো উত্তাপ ম্যাচের শুরুর মিনিট থেকেই। এমন সময় মাঝ মাঠে দাঁড়িয়ে দুই প্রজন্মের দুই তারকা, দুই দলের দুই নাম্বার 10। মূলত কি ঘটেছিল মেসি আর বেলিংহ্যামের মধ্যে? আমরা একটা ফাউল নিয়ে কথা বলছিলাম, তেমন খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত সবাই বিষয়টিকে বড় করে দেখাবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি। আমার মনে হয়েছিল একটু আগে একটা ফাউল হয়েছে। ও বলল, তাহলে আমার উপর করা ফাউলটার কি হবে? আমি তখন বলছিলাম, তুমি তো এসব সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। কথার লড়াই শেষে বেলিংহ্যামের দিকে কড়া চোখে তাকান মেসি। অনেকের মতে ম্যাচের এপিটাফ ওখানেই লেখা হয়ে গেছে, কারণ মেসির দীর্ঘদিনের প্রতিপক্ষ মার্সেলো একবার বলেছিলেন, মাঠে মেসিকে রাগাতে নাই। ম্যাচ জুড়ে দারুণ খেলছিলেন বেলিংহ্যাম। অনেক সময় মনে হয়েছে রীতিমতো মেসির গার্ড। শেষ মুহূর্তে সেই মেসি দেখালেন ম্যাজিক। মেসির বিপক্ষে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমরা হেরে গেছি, খারাপ লাগছে সত্যি, তবে তার বিপক্ষে মাঠ ভাগাভাগি করতে পারাও গর্বের। মেসির অন্যতম বড় গুণমুগ্ধ বেলিংহ্যাম। বারবার তার সেলিব্রেশন ফলো করতেও দেখা যায় রিয়াল মাদ্রিদ তারকাকে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ফাঁস হলো আর্জেন্টিনাকে ঠেকানোর জন্য জর্ডান পিকফোর্ডের গোপন রহস্য। সেমিফাইনালের ম্যাচ শেষে পাওয়া গেছে পিকফোর্ডের পানির বোতল, যেখানে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন সেই তথ্য। অর্থাৎ পেনাল্টি শুটআউটের কথা মাথায় রেখেই এমন চিট কোড তৈরি করেছিলেন এই ইংলিশ গোলকিপার। তবে এই বোতল চোখে পড়ে মেসিদের, যা দেখে অট্টহাসিতে মেতে ওঠেন আলবিসেলেস্তারা।
নাটকীয়তা, রোমাঞ্চ, টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের ম্যাজিক কি ছিল না আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে। কিন্তু ম্যাচ শেষে আটলান্টার মাঠে যা ঘটল তা বোধহয় খোদ ফুটবল বিধাতাও স্ক্রিপ্টে লেখেননি। লিওনেল মেসি আর আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিতের আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং জর্ডান পিকফোর্ডের একটি পানির বোতল। ম্যাচ টাই ব্রেকারে যেতে পারে এই ভেবে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বরাবরের মতোই বিশ্বস্ত এক হাতিয়ার নিয়ে মাঠে নেমেছিলেন। তবে এটি কোনো আধুনিক গ্যাজেট নয়, তার পানির বোতলে আঠা দিয়ে লাগানো ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিক থেকে শট নেন। টাই ব্রেকার তো হলো না, কিন্তু ম্যাচ শেষে আর্জেন্টিনার এক চতুর কোচিং স্টাফ মাঠ থেকে কুড়িয়ে নিলেন পিকফোর্ডের সেই অতি মূল্যবান পানির বোতল। বিজয় উল্লাসের মাঝেই সেই বোতল চলে গেল এলামটেনের হাতে। ফার্নান্দেজ, মেসিরা দাঁড়িয়ে গভীরভাবে দেখতে লাগলো পিকফোর্ডের সেই গোপন চিট কোড। সবার মুখে ছিল চওড়া এক হাসি। পিকফোর্ড হয়তো ভেবেছিলেন পেনাল্টিতে মেসিকে আটকানোর উপায়ে বোতলে বন্দি করে এনেছেন, কিন্তু মেসি লাউতারোরা খেলাটা যে শেষ করে দিলেন 90 মিনিটেই। পিকফোর্ডের সেই হোমওয়ার্ক এখন শুধুই ট্রল আর আর্জেন্টিনার উদযাপনের সুভিনিয়ারের উপাদান। এর আগে 2018 বিশ্বকাপে কলম্বিয়া কিংবা 2024 ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে এই বোতল থিওরি দিয়েই পিকফোর্ড হিরো বনে গেলেও আটলান্টায় মেসির আলবিসেলেস্তারা পিকফোর্ডের সেই হোমওয়ার্কের খাতা খোলার আগেই বাতিল করে দিল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেছেন। এ সময় বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই ঐক্যকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যক্ত করেন তিনি। অতীতে আদালতের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলেও ফ্যাসিবাদ সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটল থাকবো, একসাথে কাজ করে যাব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2026-27 অর্থ বছরে 4,527 কোটি 74 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,542 কোটি টাকা কম। বিকেলে ডিএনসিসির কনফারেন্স রুমে বাজেট উপস্থাপন করেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান 2025-26 অর্থ বছরে ডিএনসিসির বাজেট ছিল 6,069 কোটি 95 লাখ টাকা। বাজেট কমে যাওয়ার ব্যাখ্যায় প্রশাসক বলেন, আয় ও ব্যয়ের সমন্বয় করে বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে। মূলত সিটি কর্পোরেশনের আয় ও সরকারি অনুদানের উপর ভিত্তি করে এই বাজেট ধরা হয়েছে। প্রশাসক বলেন, স্বল্প বাজেট নিয়েও ডিএনসিসির এলাকায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। সেখানে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ উন্নয়নমূলক নানা কর্মসূচি রাখা হয়েছে। আপনাদেরকে বলি, আপনি যে কথাটা বলেছেন বর্জ্যের আমরা আয় করতে পারবো এবং সরকারি ভারতের তামিলনাড়ুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে একটি ময়লার ভাগাড়ে। বুধবার স্থানীয় সময় রাত 8টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় কারুর শহরের ভাগাড়টিতে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশাল ময়লার স্তূপে। তীব্র উত্তাপ আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ময়লা আবর্জনা পুড়ে ছড়িয়ে পড়ে নোংরা গন্ধ। 5 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন। চরম ভোগান্তিতে রাত কাটান এলাকার বাসিন্দারা। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। সিটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মালিকানাধীন এই ভাগাড়টি ঠিক কী কারণে আগুন লেগেছিল যথাযথভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।